ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? অবশেষে ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি। হত্যাকারীরা এভাবেই পার পেয়ে যাবে? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আর তাতে এবার ভারতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল ও আলমগীর হোসেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। হাসিনা কেমন 16 বছর টিকে ছিল, যেখানে হাসিনার বাপ মানে ওই যে আরে ওই যে সর্দির বডিগার্ড ওই 3.5 বছর মাত্র টিকে নাই। কারণ হইতেছে হাসিনা কিছু শক্তিশালী মাফিয়া গ্রুপ তৈরি করেছিল, সর্দির বডিগার্ড সেগুলো তৈরি করতে পারে নাই। সেই মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার ভাঙতে তো পারেই নাই, বরং নানাভাবে এই মাফিয়া গ্রুপকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রক্ষা করে গেছে। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 2025 সালে 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে এবং 18ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ওসমান হাদি একটি হসপিটালে মারা যান এবং মারা যাওয়ার পর থেকে ইনকিলাব মঞ্চ সহ সাধারণ জনগণ যখন শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছিল, তখন কিন্তু সরকারের কর্মকর্তারা বা সরকারের নির্দেশে তাদের উপর বিক্ষিপ্তভাবে আচরণ করেছিল বা বিক্ষিপ্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় দর্শক, এরকম ভাবে কিন্তু বেশ কয়েকদিন চলে গেছে। এর মধ্যে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির কোনো সুস্থ বিচার, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে দুজন মূল আসামি রয়েছিল তাদেরকে কিন্তু এতদিনও ধরতে পারেনি। প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে এসে ভারতের পশ্চিমবঙ্গে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে দুজন মূল আসামি রয়েছে তাদেরকে নাকি ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে, এমনটি জানিয়েছে ভারতের গণমাধ্যম একটি পত্রিকায়। প্রিয় দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে নিচ্ছেন? এবং তারা গণমাধ্যমে প্রকাশ করেছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীরা যে দুইজনকে গ্রেপ্তার করেছে সেই দুইজনকে অচিরেই বাংলাদেশে পাঠিয়ে দেবে, এরকমটি কিন্তু সেই গণমাধ্যমে প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে নিচ্ছেন? আপনিও কি মনে করছেন যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হয়েছে ভারতের পুলিশের হাতে এবং ভারত অচিরেই বাংলাদেশকে দিয়ে দেবে এবং বাংলাদেশে নিয়ে আসার পর শহীদ শরীফ ওসমান হাদির যে হত্যাকারীরা তাদেরকে ফাঁসির নির্দেশ করা হোক? তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির একটি দ্বন্দ্ব চলছে, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। এবং এখন মির্জা আব্বাস নাকি নাসির উদ্দিন পাটোয়ারির উপর কেস করেছে বা মামলা করেছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামতটি কি? এই নাসির উদ্দিন পাটোয়ারির উপর যে মির্জা আব্বাস কেস করেছে বা মামলা করেছে, এই মামলা কি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক মহলে গ্রহণ করবে এবং সেটা গ্রহণ করার পর নাসির উদ্দিন পাটোয়ারির উপর কার্যকর হবে বা রায় ঘোষণা করবে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এমনকি দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারির উপর যে মির্জা আব্বাস কেস করেছে বা মামলা করেছে, এই বিষয়টি কি মির্জা আব্বাস ঠিক করেছে নাকি, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে যে আরো ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? অবশেষে ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি। সেদেশেই রিমান্ড, তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অপরদিকে শুরু হয়ে গেছে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে নানান কাটাছেঁড়া। প্রশ্ন উঠেছে, হঠাৎ হাদির খুনিদের কেন ফেরত দিচ্ছে ভারত? আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এত বড় ঘটনা ঘটাবে ভারত? খোদ হাদির সমর্থকরাও বোধহয় বিশ্বাস করতে পারছেন না। কি চলছে আসলে ভারতের মনে? শেখ হাসিনাকেও কি তাহলে ফেরত পাঠাবে ভারত? গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডের জুম্মার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ করার সময়
চলন্ত অটোরিকশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে হত্যার ঘটনাটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। গুরুতর আহত হাদি 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই হত্যাকাণ্ডের পর থেকে হাদির সমর্থকরা রাজপথে প্রতিনিয়ত সরব ছিলেন ন্যায় বিচারের দাবিতে। কিন্তু অবাক করার বিষয় হলো, ঘটনার প্রায় 3 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে যখন হাদি হত্যার মূল শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তখন হাদির অনুসারীদের মধ্যে খুব একটা উল্লাস দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইনকিলাব মঞ্চের সমর্থকদের প্রতিক্রিয়া বেশ ঠান্ডা এবং অনেকটাই নিষ্প্রভ। অনেকেই অভিযোগ করছেন, খুনিদের ধরা পড়ার খবরে যতটা স্বস্তি এবং আনন্দ প্রকাশ করার কথা ছিল তা কেন যেন সম্পূর্ণ অনুপস্থিত। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি খবর আসার পরেও এই নীরবতা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। অবশ্য এই গ্রেপ্তারের পেছনে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটি বড় ভূমিকা রয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। জানা গেছে, সম্প্রতি ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন এবং সেখানে তিনি সুস্পষ্ট গোয়েন্দা তথ্য সরবরাহ করে আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো চাপ দেন। ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গত 7 এবং 8 মার্চের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে এই 2 আসামিকে গ্রেপ্তার করে। আপাত দৃষ্টিতে এটি 2 দেশের গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় সাফল্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সফলতার নেপথ্যেও রয়েছে রাজনীতির এক গভীর ও জটিল অঙ্ক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারকে মসনদ থেকে নামানোর বা অন্তত বেকায়দায় ফেলার অন্যতম বড় একটি হাতিয়ার বা ইস্যু হয়ে উঠেছিল এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। হাদির খুনিরা ধরা না পড়লে এই ইস্যুকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা যেত, রাজপথ উত্তপ্ত করে তোলা যেত। কিন্তু হঠাৎ করেই ভারতের তরফ থেকে খুনিদের গ্রেপ্তার এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি পুরো দৃশ্যপট একেবারে বদলে দিয়েছে। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক ভিন্ন তত্ত্ব। অনেকেই মনে করছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ভারতের এক ধরনের পরোক্ষ সমর্থন বা প্রেসক্রিপশনে। রাজনীতিতে এমন একটি গুঞ্জন দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত যে ভারত কখনোই চায় না তাদের আশীর্বাদ পুষ্ট বা তাদের সঙ্গে কৌশলগত সমঝোতায় থাকা কোনো সরকার এই মুহূর্তে বড় কোনো রাজনৈতিক সংকটে পড়ুক বা ক্ষমতাচ্যুত হোক। হাদি ইস্যুটিকে যদি দীর্ঘদিন জিয়ে রাখা হতো, তবে তা যে কোনো সময় বর্তমান সরকারের জন্য বুমেরাং হতে পারত। বিরোধী পক্ষ বা ইনকিলাব মঞ্চের মতো সরকার বিরোধী কট্টর সংগঠনগুলো এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চাঙ্গা করার বিশাল সুযোগ পেত। তাই ভারত সরকার অত্যন্ত সুকৌশলে হাদির খুনিদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভারত বুঝিয়ে আইনের শাসন বা ন্যায় বিচারের স্বার্থে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি অগাধ সম্মান দেখিয়ে এই কাজ করছে। কিন্তু সমালোচকদের মতে ভারত আদতে এই খুনিদের ফেরত দিয়ে বর্তমান বিএনপি সরকারকেই রক্ষা করছে চাপ থেকে। সরকারের মাথার উপর থেকে একটি বড় রাজনৈতিক চাপ এবং অস্বস্তি সরিয়ে দিচ্ছে নয়াদিল্লি। খুনিরা দেশে ফিরলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে, ফলে সরকারকে আর ব্যর্থতার দায়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। ভারতের এই অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপের কারণে হাদি হত্যা ইস্যুটি তার রাজনৈতিক উত্তাপ সম্পূর্ণ হারিয়ে ফেলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই রাজনৈতিক সমীকরণের কারণে মূলত হাদির খুনিদের বিচারের জন্য এতদিন যারা রাজপথে গলা ফাটিয়েছেন তাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন খুনিরা ধরা পড়ার মধ্য দিয়ে তাদের সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি চিরতরে হাতছাড়া হয়ে গেল। এখন আর হাদি ইস্যুকে সামনে রেখে নতুন করে কোনো বড় জমায়েত বা রাজপথ গরম করার সুযোগ তাদের সামনে অবশিষ্ট নেই। একটি সফল আন্দোলনের জন্য যে তীব্র আবেগ বা সেন্টিমেন্টের প্রয়োজন হয়, খুনিদের গ্রেপ্তারের খবর সেই আবেগের আগুনে কার্যত এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। খুনিদের ফেরত দেওয়ার এই ভারতীয় সিদ্ধান্তে তাই ইনকিলাব মঞ্চ বা হাদির কট্টর সমর্থকদের খুশি হওয়ার বদলে এক ধরনের হতাশা বা রাজনৈতিক হিসাব নিকাশ মেলাতে না পারার আক্ষেপই বেশি স্পষ্ট হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলোতে। তবে হাদির খুনিদের ফেরত দেওয়ার এই চাঞ্চল্যকর ঘটনা আরেকটি অনেক বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, জানিয়ে এখন সারা দেশ জুড়ে চায়ের কাপ থেকে শুরু করে রাজনৈতিক টকশোগুলোতেও তুমুল ঝড় উঠেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে বাংলাদেশে শত শত হত্যা মামলা দায়ের করা হয়েছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির আদেশও হয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার ব্যাপারে বারবার কূটনৈতিক পর্যায়ে কথা বলছে। এখন ভারত যখন খুনি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করে দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তখন সাধারণ মানুষের মনে আরেকটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তবে কি শেখ হাসিনাকেও এবার ফেরত দিতে পারে ভারত? যদি সাধারণ অপরাধী বা খুনিদের ক্ষেত্রে ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তি বা প্রতিবেশী দেশের আইনি কাঠামোর প্রতি এতটা সম্মান দেখাতে পারে, তবে শেখ হাসিনার ক্ষেত্রে তারা কি করবে? বিশ্লেষকরা অবশ্য বলছেন, শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়া আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি একই পাল্লায় মাপা ঠিক হবে না। ফয়সাল বা আলমগীর নিছকই খুনি বা সাধারণ পর্যায়ের অপরাধী। তাদের সঙ্গে ভারতের রাষ্ট্রের সরাসরি কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থের সম্পর্ক নেই।
বরং তাদের ফেরত দিয়ে যদি বাংলাদেশে একটি বন্ধু ভাবাপন্ন সরকারকে স্বস্তিতে রাখা যায় এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়, তবে ভারতের জন্য সেটাই অনেক বেশি লাভজনক। কিন্তু শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মেরুর। তিনি দীর্ঘ 1.5 দশক ধরে ভারতের সবচেয়ে পরীক্ষিত এবং বিশ্বস্ত মিত্র হিসেবে কাজ করেছেন। চরম বিপদের দিনে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য একটি বিশাল কূটনৈতিক এবং নৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হতে পারে। তাছাড়া আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিও এতে প্রশ্নবিদ্ধ হওয়ার মারাত্মক শঙ্কা রয়েছে। ভারত কখনোই চাইবে না তাদের কোনো পুরনো মিত্রকে বিপদের মুখে ঠেলে দিয়ে অন্যান্য মিত্র দেশগুলোর কাছে একটি ভুল বার্তা দিতে। তাই খুনিদের ফেরত দেওয়া মানেই যে শেখ হাসিনাকেও অবিলম্বে ফেরত দেওয়া হবে, এমনটা ভাবাটা হয়তো এই মুহূর্তে একটু বাড়াবাড়ি হবে। তা সত্ত্বেও হাদির খুনিদের গ্রেপ্তারের ঘটনাটি বাংলাদেশ সরকারকে অন্তত একটি শক্ত মনস্তাত্ত্বিক ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ সরকার এখন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে এবং জোরালোভাবে ভারতের কাছে এই দাবি তুলতে পারবে যে অপরাধী যেই হোক না কেন, তাকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে ফেরত দিতে হবে। এই বন্দি প্রত্যর্পণ চুক্তির সফল প্রয়োগ আগামী দিনের ভূরাজনীতি এবং কূটনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। ভারত হয়তো এখনই শেখ হাসিনাকে ফেরত দেবে না, কিন্তু হাদির খুনিদের প্রত্যর্পণের এই দৃষ্টান্ত আগামী দিনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নজির বা টেস্ট কেস হিসেবে কাজ করতে পারে। রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাচে এবং ভূরাজনৈতিক স্বার্থের রদবদলে তা হয়তো চরম বাস্তব হয়ে ধরা দিতে পারে। তাই হাদির খুনিদের দেশে ফেরতের এই প্রক্রিয়ার দিকে যেমন সবার নজর রয়েছে, তেমনি এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটির অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণে কোনো ভূমিকা রাখে কিনা, সেটাই এখন দেখার বিষয়। একটা জিনিস আপনাকে অবাক লাগে না? হাসিনা কেমন 16 বছর টিকে ছিল, যেখানে হাসিনার বাপ মানে ওই যে আরে ওই যে সর্দির বডিগার্ড ওই 3.5 বছর মাত্র টিকে নাই। কারণ হইতেছে হাসিনা কিছু শক্তিশালী মাফিয়া গ্রুপ তৈরি করেছিল। সর্দির বডিগার্ড সেগুলো তৈরি করতে পারে নাই। সেই মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার ভাঙতে তো পারেই নাই, বরং নানাভাবে এই মাফিয়া গ্রুপকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রক্ষা করে গেছে। আমি আজকে এমন একটা মাফিয়া গ্রুপের গল্প আপনাদের সামনে বলবো। আমাদের কাছে এরকম আরো তৈরি হইতেছে অন্য এপিসোডে। আপনারা দেখবেন কোন কোন মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার রক্ষা করে গেছে। আমি এটাও দেখাই দেবো কিভাবে মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূস নিজে এবং তার উপদেষ্টা মন্ডলীর কেউ রক্ষা করছে, নিরাপদে কাজ চালাইতে দিচ্ছে। এই মাফিয়া কর্পোরেটের নাম জেমকন। নাম শুনেছেন? শুনেন নাই তাই না? এইগুলো হইতেছে সামে চাপা মাইর দেওয়ার সংগঠন। হাঙ্গারে বাংলার লুথার কিং এর ভাষায় গুপ্ত। বুঝিস? আজ এবার বুঝে দেখি জেমকন জিনিসটা কি আসলে। হোমো এরশাদ মানে হোসেন মোহাম্মদ এরশাদ আর কি। আঙ্গেরে আমলে কইতাম হোসেন মোহাম্মদ এরশাদ, আর কেউ কইতো লেজে হোমো এরশাদ মানে লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। তো যাই হোক, ওরা আমলে হঠাৎ ধনী হয় এক রিটায়ার্ড আর্মি অফিসার, কেউ তারা চিনতো না। তার নাম লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহেদ আহমেদ। এই কাজী শাহেদ এটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই মাল জয়েন করে পাকিস্তান আর্মিতে। 1971 পাকিস্তান আর্মির হয়ে সগৌরবে বাঙালি নিধন করেছে। পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল। অনেক বাঙালি সেনা অফিসার পলায় এসে মুক্তিযুদ্ধে জয়েন দিলেও সে কলে দেয় নাই। কিন্তু কি তামাশা, 1980 দশকে এই মালদায় মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হয়ে কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মীদের গডফাদার হয়ে ওঠেন। ওই সময় খবরের কাগজ বইলা একটা সাপ্তাহিক এবং 80 দশকের শেষে দৈনিক আজকের কাগজ প্রকাশ করে রাতারাতি দেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী এক ব্যক্তি হয়ে ওঠেন। আমরা প্রথম তার নাম শুনি। তবে এই আজকের কাগজ পত্রিকার মাধ্যমে বাংলাদেশে প্রিডেটরি জার্নালিজম বা মতলববাজদের শিকারী সাংবাদিকতার ভয়ঙ্কর যুগের সূচনা হয়েছিল। যে শিকারী সাংবাদিকতার গডফাদার ছিল ইন্ডিয়া নিজে। শিকারী সাংবাদিকতা কি বুঝে দেওয়া লাগবে? তা অবশ্য লাগবে, কারণ এই শিকারী সাংবাদিকতা না বুঝলে ফুন্দের আলওয়ার দিল্লি স্টার বোঝা যাবে না। আসেন এটা কি বুঝে আসি। এই শিকারী সাংবাদিকতা বলতে এমন এক সাংবাদিকতাকে বোঝায় যেখানে সংবাদ মাধ্যম সত্য অনুসন্ধান বা জনস্বার্থের পরিবর্তে ইচ্ছাকৃতভাবে কাউকে টার্গেট করে ক্ষতি করার জন্য তথ্য ব্যবহার করে, অর্থাৎ সংবাদকে অস্ত্র বানায়, ব্যক্তিগত, রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থ হাসিল করে। সহজ ভাষায় সাংবাদিকতা সেখানে তথ্য দেওয়ার জন্য না, বরং কাউকে শিকার বানানোর জন্য করা হয়। এই জন্যই বাংলাদেশের মানুষ এদেরকে বলে সাংঘাতিক। এই সাংঘাতিকরা হইতেছে প্রিডেটরি জার্নালিস্ট, যাদের সূতিকাগার ছিল আজকের কাগজ, আর তারই ধারাবাহিকতায় জন্ম নিছে ফুন্দের আলো আর দিল্লি স্টার। এই আজকের কাগজই পরে জন্ম দেয় ভোরের কাগজ, আর সেই কাঠামোই ফুন্দের আলো হিসেবে আত্মপ্রকাশ করে। ভোরের কাগজে কিন্তু মতিউর রহমান ছিল। এই আজকের কাগজের প্রথম সম্পাদক ছিল নাইমুল ইসলাম খান ওরফে নো আইডিয়া। মনে আছে? এইটা সাহেব আবার দেখা দেন। নো আইডিয়া এট অল, নো আইডিয়া এট অল, কোনো মর্যাদা নাই। মনে পড়েছে? এই আজকের কাগজ ছিল বাংলাদেশের সাংবাদিকতার যে ইন্ডিয়ান কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় সেটার ইনকিউবেশন। ওইখানে তা দেওয়া হয়। মুরগি যেমন তা দিয়ে ডিম ফুটায়, ইন্ডিয়া তা দিয়ে ডিম ফুটাইছে বাংলাদেশের যত ইন্ডিয়াপন্থী সাংবাদিক উঠি থেকে। আজকে যে প্রায় পুরা সাংবাদিক সমাজ দেখেন আওয়ামী লীগের দালাল, ভারতীয় আজ্ঞাবহ, ইসলাম বিদ্বেষী, তার সূতিকাগার ছিল এই আজকের কাগজ। আমি নাম বলি কয়েকটা। কারাই আজকের কাগজের সেই সাংঘাতিক ছিল, নাম শুনলেই বুঝবেন। এবং এটাও বুঝবেন যে আজকের কাগজ পত্রিকাটা আসলে কি মাল ছিল। এটাও বুঝবেন আজকের কাগজ ছিল বাংলাদেশে ইন্ডিয়ান একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। আমি আগে সাংবাদিকদের নাম কই। নঈম নিজাম চিনিছেন? মুন্নি সাহা আপনার অনুভূতি কি চিনিছেন? সৈয়দ বোরহান কবির চিনিছেন? সৈয়দ ইস্তিয়াক রেজা, শ্যামল দত্ত, মঞ্জুর হাসান বুলবুল, জয় মামুন,
এমনকি মানব জমিনের মতিউর রহমান। শুধু তাই না, আপনি আর থেকে আজকের কাগজের প্রথম দিকের পত্রিকার কলামগুলো দেখেন, সব কলকাতার লেখক, মানে সব নাম মনে নাই, এর মধ্যে ছিল যেমন শীর্ষেন্দু, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এরা, বুঝেছেন তো? এটাই ছিল সে ইন্ডিয়ান সাংবাদিকতার ইনকিউবেটর। এই পাজি সাহেদের আমল শেষ হওয়ার পর তার 3 গুণধর পুত্র এই জেমকলের হাল ধরে। তারপর কি হয়? তারপর তো ব্যাপক ফকফকা। কাঁঠাল রানীর জামানায় এমন কোন সেক্টর ছিল না যেখান থেকে এরা মধু খায় না, খালি মধু খেয়েছে, বিদেশে অর্থ পাচার করেছে, অবৈধ বাণিজ্য করেছে, নৈশ ভোট, দামি ভোট সহ সকল নির্বাচনে এমপি হয়েছে, মিডিয়া, খেলাধুলা, শিক্ষা, এনজিও ব্যবসা, শিল্প সাহিত্যের ভিতর দিয়ে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য কায়েম করছে। কাজী সাহেবের 3টা ছানা হইতেছে কাজী নাবিল, কাজী আনিস, কাজী ইনাম। আর এই 3টা ছানার সাথে হাসিনার বাকশাল ছিল তামাক আর ফিল্টারের মতো দুজনে দুজনার। তারেক রহমানের আরেক কৌতুকপ্রদ নাম হইতেছে খাম্বা। অনেকে বলে খাম্বা তারেক। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খাম্বা তারেক নামটা লেখা হয়েছে। তারেক রহমানের বিশিষ্ট প্রিয় পাত্র বাঙ্গু প্রেসিডেন্ট সুপ্পু, সেও এই খাম্বার নামটা কয়। শুনেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। শুনেছেন কেন খাম্বা বলা হয়? কারণ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের 2001 থেকে 2006 পর্বের শাসনামলে বৈদ্যুতিক খাম্বা বিষয়ে তারেক রহমানকে জড়ায় যে দুর্নীতি, বহু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল, সেটার সাপ্লাই নাকি তারেক রহমান করছিল, খাম্বার সাপ্লাই। তারেক রহমান খাম্বা সাপ্লাই কি করেছে জানি না, তো খাম্বা সরবরাহ সবচেয়ে বেশি করেছিল যে কোম্পানি, তার নাম জেমকন, আর তার মালিক দুর্বৃত্ত বেনিয়া পাজি শাহেদ আহমেদ। কেমনে এই কাজটা করেছিল আসেন সেটা দেখি। পাজি সাহেদ এরশাদের আমলে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে নীতি পরিবর্তন করে বিদ্যুতের খুঁটির জন্য আগে কাঠের খুঁটি, গাছের খুঁটি ব্যবহার করা হতো, সেটার বদলে কংক্রিটের খাম্বা ব্যবহারের সুযোগ তৈরি করে ফেলে। তারপরে ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েক গুণ বেশি দামে নিজেই সে কংক্রিটের খাম্বা বেচা শুরু করে অল্প দিনের মধ্যে প্রভূত সম্পদের মালিক হয়ে যায়। এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বাংলাদেশে যে দুর্বৃত্ত ধনিক শ্রেণীর উদ্ভব হয়, তার এক উৎকৃষ্ট নমুনা হইতেছে এই বাটপার পাজি সাহেদ। দেশের নাম করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ঋণ করে আনা অর্থ দুর্নীতির মাধ্যমে চলে গেছে এই পাজি সাহেদের অ্যাকাউন্টে, যার বড় অংশ হুন্ডি করে নিয়ে গেছে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর নানা দেশ দেশান্তরে। এভাবেই শুরু হয় জেমকনের উত্থান। সেই অর্থে খাম্বা উপাধি পাওয়ার আসল দাবিদার এই পাজি সাহেদ। এবার আসেন দেখি জাউরা নাম্বার 1 পাজি সাহেদের 1 নম্বর পোলা কাজী নাবিল আহমেদের আমলনামা। কাজী নাবিল বিনা ভোটে এমপি হয়েছিল 2014, 2018, 2024-এ। তারপরে এই সিস্টেমের কেন্দ্রে বসা জেমকম গ্রুপের জন্য অঢেল ঋণের বন্দোবস্ত করে অর্থ পাচারের সকল পথ এবং পন্থা নির্মাণ করছিল। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার করা সেই অর্থের পুরাটাই এখন খেলাপি ঋণে পর্যবসিত হয়েছে। কি তামাশা দেখেন, কপাল ভালো এখন তো এমপি হবার পারবে, খেলাপি ঋণ গ্রহীতা না হইলে তার এমপি হওয়া যায় না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যেতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের একদম চূড়ান্ত পর্বে 4 আগস্ট যশোর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সশস্ত্র গুন্ডা পান্ডা নেতা কর্মী খুনিদের একটা জঙ্গি মিছিলের নেতৃত্ব দেয় পলাতক অবৈধ এমপি কাজী নাবিল আহমেদ। তার সেই র্যালি সমাবেশের ব্যানারে সন্ত্রাস জঙ্গিবাদ কথাটা লেখা ছিল। এত সব অপকর্মের পরেও ফ্যাসিবাদের পতনের পরে এরা দেশে ছিল, শীর্ষ সেনা নেতৃত্বের সহায়তায় নির্বিঘ্নে দেশ ছেড়ে পালায় গেছে। সম্প্রতি দুদকের তদন্ত রিপোর্টে দেখা গেছে 2018 থেকে 2024 সালের মধ্যে মাত্র 5 বছরে দুর্বৃত্ত কাজী নাবিল আহমেদের সম্পদ 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। ধানমন্ডির বিশাল সরকারি সম্পত্তি দখল করে বানানো আবাহনী ক্লাবকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে বাংলাদেশের ক্রীড়া জগতের মধ্যে কর্তৃত্ব স্থাপন করছিল এই দুর্বৃত্ত। পাজি সাহেদের 3 পোলা গুন্ডা শেখ কামালের গড়া এই ক্লাবের মালিক মোক্তার হোমরা সুমরা কর্তা ব্যক্তি। সেই সুবাদে তারা ঢুকে পড়ছিল সর্বত্র, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, গলফ টুর্নামেন্ট, কোথায় ছিল না এই মালগুলা। এরপর জাউরা নাম্বার 2 কাজী নাম আহমেদের আমলনামা। সোহাদ্দি বডিগার্ডের দ্বিতীয় কন্যা সুরনি শেখ রেহানার পোলা রাজন মুদির সিদ্দিক ববির ঘনিষ্ঠ বন্ধু হইতেছে কাজী সাহেদের ছোট ছেলে কাজী নাম আহমেদ। বিগত সরকারের আমলে দীর্ঘ 1 যুগ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিল। প্রেসিডেন্ট সরকারের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরেও দীর্ঘ 14 মাস এই পদটা সে অলঙ্কৃত করে বসে দেখছে, এমনকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে সরায়নি। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হইতেছে 2025-এর 15 সেপ্টেম্বর কাজী নামের বিরুদ্ধে দুদক দুর্নীতির মামলা দায়ের করার পর মাথায় হুলিয়া নিয়ে অক্টোবর মাসের শুরুতে সে অনায়াসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পাড়ায় থাইল্যান্ডে পালায় যেতে সক্ষম হয়েছে। সেখানে কিছুদিন থাকার পরে থিতু হয়েছে লন্ডনে। কে তাকে পালায় যেতে সাহায্য করলো সে এক বিষয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।